নমস্কার, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কয়েকটা কথা বলবো বলে আপনাদের সামনে এসেছি। আপনারা যারা আমার ভিডিওগুলি শোনেন, দেখেন, তাদের নিশ্চয়ই মনে আছে আমি 2-5 দিন আগে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে নানা প্রসঙ্গের মধ্যে দিয়ে আমি আমাদের সমাজের 3টি লোকের নাম বলে তাদের সম্পর্কে কটূক্তি করেছিলাম। 3টি লোক হলেন কেন্দ্রীয় মন্ত্রী, ঠাকুরবাড়ির সুসন্তান শান্তনু ঠাকুর, কবিবর অসীম সরকার, আর বাগদার পাল্টি বাবু। আপনারা জানেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের হয়ে নির্বাচনে জিতেছেন, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন, পার্টির কথা বলেছেন, আবার সুযোগ সুবিধে বুঝে অন্য দলে চলে গেছেন, মানে প্রতিদ্বন্দ্বী দলে চলে গেছেন। ঠিক যার বিরুদ্ধে গালাগালি করেছিলেন ইলেকশনে সারা বছর, সেই দলে চলে গেছেন, সেই দুলাল বর। এই 3 জন সম্পর্কে আমি কটূক্তি বললে একদম নির্দিষ্ট করে বলা হয় না, আমি বলেছিলাম 420, এবং তাদের এই নামে অভিহিত করে বলেছিলাম যে তাদের কথায় নাগরিকত্ব সম্পর্কে জীবনের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সিদ্ধান্ত নেবেন না, আমি এটা বলেছিলাম। তো এইটা নিয়ে দেখলাম একটা ভিডিও করেছেন অসীম সরকার, করে সেখানে আমার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। একই সাথে আমার কাছ থেকে জবাব চেয়েছেন, আমাকে জবাবদিহি করতে বলা হয়েছে। দেখুন, তার এই মামলা তিনি করবেন কি করবেন না, কি করলেন না করলেন, ওখানে আমার কিচ্ছু যায় আসে না। ওই হুমকি আমাকে দিয়ে লাভ নেই। আমি অসীম বাবুকে বলছি, আপনি যদি মামলা করতে চান করুন, কোনো অসুবিধা নেই। আমি প্রমাণ সেই জায়গায় দিয়ে দেব যে আপনি আসলে ঠিক কি জবাবদিহি চেয়েছেন, যেটা আপনার কথা জবাব দেওয়ারও আমার খুব প্রয়োজন আছে মনে করি না, কিন্তু আমি জবাবটা আসলে আপনাকে দিচ্ছি না, আমি জবাবটা দিচ্ছি আপনার ভিডিও যারা দেখেছেন, দেখেন, তাদের জন্যই আমি এই জবাবটা দিচ্ছি, যেহেতু এর সঙ্গে আপনি কয়েকটা আইন সম্পর্কীয় কথা তুলেছেন। আর একটা কথা বলেনি, আপনি আপনার ভিডিওর মধ্যে স্বীকার করেছেন যে আমার লেখা পড়ে আপনি শিখেছেন, আমাকে আপনি শ্রদ্ধা করেন, ইত্যাদি ইত্যাদি যা বলেছেন। তো এগুলো আপনি একদিকে বলছেন এগুলো করেন, শ্রদ্ধা করেন, আমি যোগ্য মানুষ, আইন বুঝি, একই সাথে আপনি যা বলছেন যে আইনটা আমি বুঝি না, আপনি খুব ভালো বোঝেন। আপনার কথার মধ্যে কিন্তু এই স্ববিরোধিতা আছে, সেগুলো আপনি একটু লক্ষ্য করবেন।
দেখুন, আপনি একটু আইনের কথা বলেছেন, 420 কাদের বলে আইনে। তা আইনে 420-র একটা খুব বড় রকমের একটা সংজ্ঞা আছে। যেসব কুকর্মের জন্য যে কাউকে 420 বলা যায়, 420 বলে আইনসঙ্গত ব্যবস্থাও তার বিরুদ্ধে নেওয়া যায়। এখন আমি যদি সেগুলো সব বিচার বিবেচনা করে যদি বলি, তাহলে আমি আপনাকে বলছি যে আপনাকে 420 বলা আমার সঠিক কাজ হয়নি। কারণ আপনি যা, তাতে ওই 420 শব্দ দিয়ে আপনাকে পুরোপুরি বোঝানো যায় না। ওই শব্দটা অসঙ্গত, আরো একটু বেশি কিছু থাকলে সেটা বলতে হতো। এই কথার মানে করবেন না যে আমি আমার কথা উইথড্র করছি বা ভুল স্বীকার করছি, তা নয়। আসলে আমি আপনার যে ক্রিয়াকাণ্ড, কর্মকাণ্ড, ক্যারেক্টার, সেইটাকে ওইটুকু দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করতে পারিনি। আমার মনে হয় আমি যদি বলতাম যে যে না, আপনি 420 না 840, তাহলে খানিকটা সঠিক হতো। আমি কি প্রমাণ দেব বলুন? আপনি তো আপনার ভিডিওতে একবারও বলেননি যে আমি যে অভিযোগ করেছি সেটা মিথ্যা। আপনি যে 420 নন, এই দাবি আপনি আপনার ভিডিওতে একবারও করেননি, এবং এইটাই প্রমাণ করে যে আমার আর কোনো প্রমাণ দেওয়ার দরকার হয় না। কারণ আপনি তো আমার অভিযোগ অস্বীকার করেননি, আপনি বলেছেন প্রমাণ দিতে, কিন্তু অস্বীকার করেননি আপনি। যেমন ধরুন, আপনি আমাকে বলেছেন যে আমি অনেক যোগ্য লোক, মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য, কেন্দ্রের মন্ত্রী হওয়ার যোগ্য, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার সেসব কিছুই হয়নি। তার কারণ হিসেবে আমাকে দোষারোপ করেছেন, আমার উপর দোষ আরোপ করেছেন যে আমি কংগ্রেস করেছি, সিপিএম করেছি, বিএসপি করেছি। এই অভিযোগ আপনি আমার উপর আরোপ করেছেন। আমি এই ভিডিওতে পরিষ্কারভাবে বলছি যে আমি কোনোদিন কংগ্রেসের সদস্য হইনি, কংগ্রেস করিনি, আমি কোনোদিন সিপিএম এর সদস্য হইনি, সিপিএম এর সমর্থক হইনি, সিপিএম করিনি। আমি কোনোদিন বিএসপি করিনি, বিএসপির সদস্য হইনি। আপনি যে অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন, আমি তার সবকটা অস্বীকার করছি যে এইসব দলের কোনোটাই আমি কোনোদিন করিনি। আমি রিপাবলিকান পার্টি করতাম, বাবা সাহেব ডক্টর আম্বেদকরের পার্টি, সেই পার্টি হয়ে 2-3 বার নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছি, অন্তত 2 বার লোকসভাতে, 2 বার বিধানসভাতে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তারপরে নিজে পশ্চিমবঙ্গে 2 বার চেষ্টা করেছি 2টো নতুন দল পশ্চিমবঙ্গে গঠন করার জন্য, সেই কাজে ব্যর্থ হয়েছি। আমি কোনোদিন ওইসব বড় বড় দল করিনি।
ফলে এই যেগুলো আপনি আমার বিরুদ্ধে বলছেন, এগুলো আসলে আমাকে মানুষের সামনে হেয় করার জন্য বলছেন। তা করুন, তাতে কোনো সমস্যা কিছু নেই। কিন্তু আমি আপনাকে যেটা বলেছি সেগুলো আমি কোনোটাই না জেনে বলিনি, আমি সবগুলো জেনে বলেছি। এই যে 420 যেটা, তার যে বিস্তার, কি কি কাজ করলে একটা লোককে 420 বলা যায়, তার দুটো দিক আমি ভাগ করে নিতে পারি। একটা দিকের কথা বলবো, যেটা বললে অতটা কষ্ট পাবেন না, মানে একটু কষ্ট কম দিচ্ছি। আপনি এসবের মধ্যেও তো বলেছেন যে এখনো শ্রদ্ধা কিছুটা হলেও করেন, এই জন্য আমিও ভাবছি আপনাকে একটু কম কষ্ট দেব। মানে সাধারণভাবে 420 বলতে যে জিনিসগুলো বোঝায়, আমি আশা করব যে দ্বিতীয়বার প্রশ্ন করে ওইগুলো বলবার জন্য আর আমাকে প্ররোচিত করবেন না। আমি অন্তত একটা দুটো বিষয় আপনার বিরুদ্ধে বলতে পারি, সেটা অন্য কেউ না জানুক, আপনি ভালো জানেন যে যে কাজগুলো বললে আপনার পক্ষে খুব আপনার এখনকার পক্ষে খুব কি বলবো বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। তা সেগুলো আমি বলতে চাইছি না, ওইটা থাক। এটা আমি শুধু জানি না, এটা আপনার বিভিন্ন কবি যারা আছেন, যাদের সাথে আপনাদের সংগঠনে, তারও কেউ কেউ জানেন। আপনার তো অনেক সওয়াল পাওয়াল তো আপনার অনেক, তাই না? আপনার সওয়াল পাওয়ালও অনেক, আপনার বাপ ঠাকুরদাও অনেক। দেখুন, আপনি কষ্ট পাবেন না, আমি সওয়াল পাওয়াল বলছি বলে কষ্ট পাবেন না। আমি আপনার ঔরসজাত ছেলে মেয়েদের কথা বলছি না, আমি আপনার জন্মদাতা পিতার কথাও বলছি না। আমি আপনার বাবাকে চিনতাম, বনগাঁয় থাকতেন, সম্ভবত তার নাম ছিল, বছর 2 আগে মারা গেছেন তাও জানি, সম্ভবত নাম ছিল রাজবল্লভ সরকার। তিনি সত্যি খুব ভদ্রলোক ছিলেন। আমি তার কথা বলছি না, বা আপনার যে ঔরসজাত সন্তান সন্ততি আছে তার কথা বলছি না। কিন্তু এই যে আপনার মতো লোক কিছু আছে, যাদের যেখানে যান সেখানে দিয়ে একটা সওয়াল পাওয়াল বানান, যেখানে যান সেখানে দুটো বাপ ঠাকুরদা তৈরি করেন। বুঝতে পারছেন কি বলছেন? তা আপনার ওই সওয়াল পাওয়ালের মধ্যেও ঠাকুরনগরের দুই একটা আছে, এটা মনে করেন, আপনি মনে করেন ভালো মনে করতে পারবেন, যারা বিপদে আপনাকে এখানে একটা সহযোগিতাও করেছিল, সেটা তো একেবারেই 420 কেস, অসম্ভব। এটা আমি আর বলছি না এর থেকে বেশি। তো এগুলো নিয়ে আর ঘাটাঘাটি না করা ভালো। আরো কিছু আমি বলতে পারি, ওগুলো থাক। আমি 420 অন্য দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় যেগুলো যেগুলো আপনাকে সে সমালোচনা করা যায়, সেইগুলো করি। সেরকম 2-1টা কথা বলি। দেখুন, আপনি দাবি করেন যে আমরা ঠাকুরনগরে যে অনশন করেছিলাম, মতুয়ারা যে আন্দোলন শুরু করেছিল নাগরিকত্বের জন্য, আপনি তার সাথে ছিলেন। আপনি অনেক জায়গায় এগুলো দাবি করেছেন, হয়তো ছিলেনও, আমি সঠিকভাবে জানি না, থাকলেও মাঝারি সারিতে, পেছনের সারিতে আপনি ছিলেন। আমি ছিলেন না আমি একথা বলছি না, ছিলেনই বলছি আমি। এবং এই আন্দোলনটা তো আপনি জানেন, রাজনৈতিকভাবে এই আন্দোলনটা ছিল বিজেপির বিরুদ্ধে, বিজেপির নেতৃত্বে তৈরি করা 2003 সালের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে, যেটাতে আপনাকে, আমাকে, আমাদের সমাজের গোটা মানুষকে, গোটা উদ্বাস্তু সমাজকে, যারা ওপার বাংলা থেকে এসেছেন, সেটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, কিন্তু এসেছে ম্যাক্সিমামটা, মানে 95% যেহেতু হিন্দু, ফলে হিন্দুদের অনুপ্রবেশকারী তকমা দিয়ে দিয়েছিল কে? বিজেপি। তার বিরুদ্ধে লড়াই তৈরি হয়েছিল। তা সেই লড়াইয়ে আপনি ছিলেন। সেই সব সমস্যা মিটে যাওয়ার আগে আপনি বিজেপিতে জয়েন করলেন।
বিজেপিতে এমএলএ হলেন। এইটা মানুষের সাথে, মতুয়াদের সাথে এগুলো প্রতারণা। এই প্রতারণা মানে হলো এই প্রতারণা মানে হলো ওই 420 মধ্যে পড়ে। 420 কথাটাকে যদি আরো ব্যাখ্যা করেন আমাদের দেশের বাংলা চাট বৃত্তি, বুঝলেন তো? সেটা তো আপনি মানে আপনার জীবনের অঙ্গ, কি ঠিক বলিনি? একটা কথা বললাম আপনাকে, এই যে পার্টি, যেহেতু পার্টি নিয়েই আমাদের কথাবার্তা হচ্ছে, রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি এখন, তাই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনার প্রতারণাটা আমি আপনাকে বললাম। একটু দর্শনগত কথা বলি, সেটা হলো আপনি বলেন মতুয়া নিজেকে, আর আপনি তো জানেন মতুয়ার এক গুরু, তার ভিন্ন গুরু নাই। কিন্তু আপনি একই সাথে আপনার গুরু শ্রীরামচন্দ্র, ভবা পাগল, আরো কত আছে, সবগুলো তো আমি জানি না, অত নাম আমি জানি না। এগুলো সব কোথাও গিয়ে আপনি জয় শ্রীরাম বলেন, কোথাও গিয়ে ভবা পাগলের নামে গান শুরু করেন, আর ঠাকুর বাড়ির দিকে আসলে জয় হরিগুরু চাঁদ বলেন। এই যে মানুষকে আপনি আপনার পরিচয় দিয়ে তাদের মোহিত করার চেষ্টা করেন, কাছে টানার চেষ্টা করেন, সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন, এগুলো কিন্তু দর্শনগতভাবে এইটা মানুষের সাথে, আপনার নিজের সাথে, আর যদি ওই মানেন যে মহাত্মাগণ তাদের সাথে প্রতারণা, এগুলো 420 এর মধ্যেই পড়ে। এগুলো তো আপনি করেন। আমি এরকম দিয়ে একটা কথা আপনাকে বললাম, আর যেগুলো বললে আপনার খুব বেশি সম্মানহানি হয়ে যায় আমি ওইটা বলছি না, এবং আমি আশা করছি যে এইটা নিয়ে আবার একটা পাল্টা ভিডিও করে যদি আপনি এই জবাবটা তোলেন, তখন কিন্তু আমি স্পেসিফিক এই কথাগুলো আপনাকে বলবো, যেগুলো শুনতে আপনার খুব ভালো লাগবে না, আপনার খুব কাজে লাগবে না। আরেকটা বলেছে যে আপনি টিকিট পাওয়ার জন্য, আপনি এত পরিচিত লোক, এত বিখ্যাত লোক, যে আপনার টিকিট পাওয়ার জন্য আপনার এগুলো করতে হয় না, নেতাদের মনোরঞ্জনের প্রয়োজন হয় না টিকিট কনফার্ম করার জন্য, মানে আগামীবারের জন্য করার জন্য, নিশ্চিত করার জন্য আপনি এটা বলছেন, মানে নিজেকে জাহির করছেন। তা এই যে কথাগুলো বলছেন, আমার তো মনে হয় না যে আপনি, আপনার স্মৃতিশক্তি খুব দুর্বল, এটা অন্তত আমার কিন্তু মনে হয় না। কারণ আপনার একাডেমিক মানে শিক্ষাগত যোগ্যতা সেই অর্থে খুব বেশি না হলেও আপনি বহু কিছু জানেন। জানেন মানে কি, সেগুলো সম্পর্কে শুনেছেন, পড়েছেন, তারপরে নিজের মতো করে যা বুঝেছেন মনে রাখতে পেরেছেন। ব্যাখ্যা টাক্কা ঠিক করতে পারুন আর না পারুন, আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি বলছি আপনার স্মৃতিশক্তির কথা, সেটা কিন্তু আপনার প্রখর। তো সেটা যখন প্রখর, তখন আপনি আমাকে এই চ্যালেঞ্জ করেন কেন? আমি তো জানি যে আপনারা টিকিট পাওয়ার জন্য কোথায় কোথায় কিভাবে হত্যে দিয়েছেন, তৈলমর্দন করেছেন, শুধু বিজেপির দিকে না, তৃণমূলের দিকেও চেষ্টা করেছেন, নানান রকম পদ্ধতি আপনি নিয়েছেন। তার কিছু কিছু তো আমি জানি, মানে একেবারে, মানে আমি জানি, মনোরঞ্জন দা জানে, মানে বলছি একটা দুটো ঘটনার কথা। ফলে আপনি যদি বলেন যে না, এর জন্য আপনার করার লাগে না এসব, মানে টিকিটের জন্য আপনার এই Car-19 দরখাস্ত কতগুলো হলো কি হলো না, এইটা নিয়ে আপনার কোনো ভূমিকা রাখার প্রয়োজন পড়ে না, এটা অন্তত অন্য লোকে মানলেও আমি তো মানছি না, কারণ আমি এগুলো জানি। তা এইগুলো
চ্যালেঞ্জ করেন যারা জানে না, কিন্তু আপনি কি ভুলে গেছেন যে এগুলো আমি জানি? আপনার সাথেই আমি কোনো কোনো জায়গাতে আপনার পাশে বসে এসব কথা শুনেছি। ফলে এইগুলো বলবেন না, এগুলো বলবেন না। আমি আপনাকেও আগে বলেছি যে অসীমবাবু, দেখুন ভিডিওতেও বলেছি, বোধহয় ফেসবুকেও লিখেছি, বা আপনার কোনো মন্তব্য দেখে সেখানে মানে পোস্ট দেখে সেখানে মন্তব্যও করেছি যে বিজেপির তো এমএলএ অনেক আছে, আপনি কেন আগ বাড়িয়ে এইসব আগডুম বাগডুম করতে যাচ্ছেন? এটা আমি আপনাকে বারবার বলেছি, কিন্তু আপনি তো শুনছেন না। আপনি তো লোককবি, কবি গান গান, গল্প দেন। আমি একটা গল্প আপনাকে একটু শোনাই। একজন, তার বাবা মারা গেছেন, লোকজন খাওয়াবেন, ঝোঁকের বসে অনেক বেশি লোকজনকে নিমন্ত্রণ করে ফেলেছেন। নিমন্ত্রণের দিন সকালবেলা থেকে ঠিক করেছেন বাড়িতে মিষ্টি তৈরি হবে, গরম গরম মিষ্টি, টাটকা মিষ্টি খাওয়াবেন। এইবারে ময়রা যখন বলছে যে এতটা ছানা লাগবে, এতটা চিনি লাগবে, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজন হয়, এদিকে তো পকেটে টান পড়ে গেছে। সেটা দেখে ময়রা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে বলছেন যে ঠিক আছে বাবু, এসবগুলো না হলে তো মিষ্টি ঠিক মতো হবে না, লোকে খেয়ে দিয়ে হয়তো আপনাকে খারাপ বলবে। তা তখন অন্তত নিজের সম্মান বাঁচাতে বলবেন, ওই ময়রা কি দেখি করেছে আমার উপর দোষটা চাপিয়ে দেবেন, আমি চুপচাপ মেনে নেব, যাক আপনার সম্মানটা বাঁচবে। এখন খেয়ে দিয়ে যখন মানুষ খুব খারাপ বলছে যে কি মিষ্টি হয়েছে, কি খাওয়ালেন, ইত্যাদি ইত্যাদি, তখন ওই ময়রাকে শালা শুয়োরের বাচ্চা বলা আরম্ভ করেছে। তো যখন এরকম খুব গালিগালাজ করছেন, তখন তিতি বিরক্ত হয়ে ময়রা বলছেন যে বাবু এতদূর তো কথা ছিল না। তা আমি আপনাকে বলি যে দেখুন, এতদূর কথা ছিল না। আপনি নিজের সুবিধের জন্য, নিজের লাভের জন্য, নিজের পেনশনের জন্য, পার্মানেন্ট ইনকাম তো কিছু নেই, তা একটা এমএলএ হলে অন্তত এর পরের বারে টিকিট না পেলেও পেনশনটা পাওয়া যাবে, এই সুযোগ সুবিধার জন্য আপনি যাক বিজেপির এমপি হয়েছেন, এই এমএলএ হয়েছেন। কিন্তু এত দূর মানে এত দূর গেলে তো সহ্য করা যায় না। আর সেই জন্যই আপনাকে এই খারাপ কথাগুলো আমি বলেছি। আপনারা মানুষকে নাগরিকত্ব আইন নিয়ে আমাকেও বোঝানোর চেষ্টা করলেন আপনি। আমি যখন বললাম যে 20টা ডকুমেন্টের মধ্যে ভোটার কার্ডটা নেই, পাসপোর্টটা নেই, এটা কেন, এটা কি বোঝেন? এই কথাটা যখন বলেছি সেটা আপনি আমাকেও বোঝাতে চেষ্টা করলেন, পড়তে আরম্ভ করলেন 20টা ডকুমেন্ট কি কি। তা আপনার কি মনে হয় এগুলো আমি জানি না? আমি নিশ্চিত করে বলতে পারি, ওই যেটুকু সঠিক কথা বলেন, ভুলভাল তো বলেন 3 ভাগের 2 ভাগ ভুলই বলেন, ওই 1 ভাগ যেটা সঠিক বলেন, ওই 1 ভাগের পুরোটা আমার লেখা দেখে পড়েছেন, শিখেছেন, অথবা আমার বক্তৃতা শুনে, ভিডিও শুনে শিখেছেন। এটা অন্য কেউ না জানুক, আপনার কথা শুনলে আমি বুঝতে পারি। তা আপনি আমাকেও পড়ে শোনানো শুরু করে দিলেন ভিডিওতে, পেলেন ওই দুটো আছে, আবার পড়েন, রাজ্যকে সংবিধান পড়েন, রাজ্যকে কি সংবিধান পড়েন সে তো বুঝি, হয়তো বাংলাটা পড়তে পারেন। তা এটা আপনার ছেলে জানি ইংলিশ মিডিয়ামে পড়ে, তাকে একটু পড়ে ওই 20টার মধ্যে দেখেন তো আছে কিনা ওই দুটো। নেই, এবং কেন নেই সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। আমি অনেকবার বলেছি, তাও বুঝে উঠতে পারেননি। আপনি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু বুঝে উঠতে পারেননি। আমি আবারও বলছি, আমার কথা এবং লেখা পড়ে দেখবেন। হতে পারে বলছি, আমি হতে পারে এই কারণে বলছি যে এগুলো নিয়ে কেউ চ্যালেঞ্জ না করলে হয়তো এটা এইভাবেই হয়ে যাবে, কিন্তু কেউ চ্যালেঞ্জ করলে বিপদে পড়ে যাবেন, বা বিপদে পড়তে পারেন। পড়ে যাবেন বলিনি, পড়তে পারেন, এই ঝুঁকির মধ্যে যাবেন না। পাসপোর্ট
এবং ভোটার কার্ডটা 20টা ডকুমেন্টের মধ্যে সব থেকে অথেন্টিক ডকুমেন্ট, তা সত্ত্বেও গভর্নমেন্ট রাখেনি মানে ওই রুলস তো আর অমিত শাহ করেননি, অমিত শাহ অত মোটা মাথায় ওগুলো ঢোকেনি, ওইটা করেছেন আইএস অফিসাররা যারা এটা বোঝেন, এবং তারা এটা বুঝে সুঝেই রাখেননি। তার কারণ হলো কার 19-এ আবেদন করবেন তারাই, যারা মানে গভর্নমেন্ট ধরে নিয়েছেন, গভর্নমেন্টের হিসেব যে আবেদন করবেন তারাই কার 19-এ যারা বাংলাদেশের নাগরিক, বেআইনিভাবে এখানে এসেছিলেন, অনুপ্রবেশকারী হয়েছিলেন, এখন তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে, ফলে তারা অ্যাপ্লাই করতে পারেন, সেই লোকেরা। এইটা যখন আপনি করছেন তখন আপনার ভোটার কার্ড, পাসপোর্ট থাকার কথা নয়, যে কারণে এটা আইনগত একটা সমস্যা তৈরি হয়ে যায়। কোর্ট কাছারি হলে এই জায়গাতে গভর্নমেন্টের জবাব দেওয়ার উপায় থাকে না, যে কারণে ওই তালিকার মধ্যে ওই দুটো নেই, গভর্নমেন্ট ধরে নিচ্ছে এবং ধরে নিয়ে রুলস তৈরি করছে যে তারা এদেশের নাগরিক নয়। কিন্তু আপনি এইবারে আপিল করলেন বাংলাদেশি হিসেবে, আর কোনো কারণে এইটা গভর্নমেন্টের বা কোর্টে কোনো একটা মামলা হয়ে গেল যে আপনার ভোটার কার্ডে নাম আছে, পাসপোর্ট আছে, তাহলে এইবার প্রশ্ন আসবে যে আপনি করলেন কি করে, পাসপোর্ট ভোটার লিস্টে আপনার নাম উঠলো কি করে। এইটা যখনই আসবে তখন ওই যে দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025, ওই জায়গাতে এই ফলস ডিক্লারেশন, ফোর্স ডকুমেন্ট, মানে জাল ডকুমেন্ট, এই সবগুলো দিয়ে পাসপোর্ট করার অভিযোগে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, সাজা হতে পারে, হবে আমি বলছি না, এইসব সম্ভাবনাগুলো যুক্তিতে মনে হয়, সেই জন্য বলছি এগুলো সাবধান হন। আর সেই জায়গা থেকে সরকারি চাকরি পেতে গেলে নাগরিক না হলে হয় না। ফলে ওই যে সুরক্ষাটা কার 19-এ দিয়েছে, কোর্ট কাছারি হলে কখনো দেখবেন ওই সুরক্ষার মধ্যে এই ভোটার কার্ড আর পাসপোর্টটা পড়ে না, আরগুলো পড়বে, ওই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ওই যে ভূমিয়ান সেটের ছেলে বন্ধার ওই বলছেন না, ওইগুলো সব বন্ধ করে দেবো, ওগুলো বন্ধ করতে পারবে না, এইসব সুবিধাগুলো বন্ধ করতে পারবে না। এটা কার 19 এই সুরক্ষাটা দিয়েছে, কিন্তু এই দুটো ওর মধ্যে পড়বে না বলে আমার মনে হচ্ছে। সেই জন্য আমি বলেছি যে আপনারা এই ব্যাপারটাতে সতর্ক থাকবেন। এইটা হচ্ছে ওই প্রশ্নে যেটা আপনি ওই বোঝানোর চেষ্টা করেছেন, সেটা এটা আপনারও বোঝা দরকার, অন্যদেরও এই জায়গাটা একটু বোঝা দরকার, এই জন্য আমি এই কথাগুলো বলছি। আর একেবারে আপনাকে উদাহরণ হিসেবে এই যেটা আমি বললাম, আমি তো আগে বলছিলাম, পরে গিয়ে আমি তার একটা উদাহরণ পেলাম, মানে উদাহরণের পরে আমার মাথায় এসছে তা নয়, আমি অনেক আগে থাকতে বলছি। সেটা হচ্ছে দিল্লিতে দেখবেন আমি একটা ছবি পোস্ট করেছি, তাতে কারা কারা আছে আপনি ছবিগুলো দেখে নিতে পারবেন। দিবাকর বাবুর বাড়িতে একটা মিটিং হয়েছিল, সেখানে একটি ছেলে বললেন, 2-3 জনের কথা বললেন, তারা সিএতে অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করে তাকে দিল্লির ওই যে জেলাতে আছেন তার ডিএম যখন পার্সোনাল হিয়ারিং এ ডেকেছিলেন, তখন বলেছেন আমার এই পাসপোর্ট আছে, এই আছে, তখন তাকে ডিএম ধরেছে যে আপনি বাংলাদেশি হিসেবে অ্যাপ্লাই করলেন, পাসপোর্ট আর ভোটার তালিকা আপনার নাম উঠলো কি করে। এবং সেইখান থেকে সে পাসপোর্ট ডিপার্টমেন্টে চিঠি লিখেছে, মানে যেটা ওই ছেলেটি আমাকে ওই মিটিং এর মধ্যে বললেন, যে মিটিং এর চিঠি পোস্ট আমি করেছি, আমার ফেসবুকে দেখবেন। ফলে ইতিমধ্যে বলে ফেলেছেন বলেই ডিএম এর সামনে যখনই বলে ফেলেছেন ভুল করে, তখনই বলেছে। আর ঠিক একভাবে যদি কেউ কেস করে তো তাই হবে, ওইটা বলে ফেলে বিপদে পড়ে গেছে, তাই নিয়ে ডিএম এখন বিভিন্ন জায়গাতে চিঠি পিঠি লিখেছে, কি হবে ওর জানি না। কিন্তু মামলা মোকদ্দমাও আপনার বিরুদ্ধে হলে এইগুলো হতে পারে। ফলে এইগুলো মানুষকে ভুল বুঝাবেন না।
ওই যে বলছি না, ওই ময়রাকে যখন শালা শুয়োরের বাচ্চা বলেছে তখন তো আর চুপ করে থাকতে পারেনি। তা আপনাকে আমি এই যে 420 ইত্যাদি ইত্যাদি বললাম, আপনি যখন দেখছি জাতির সর্বনাশ করার জন্য আপনারা নেমেছেন, তখন আপনাদের এই দুই চারটে কথা এইসব অভিধানে এই যে শব্দগুলো আছে এগুলো প্রয়োগ না করে আর আমরা পারলাম না। আর আপনি ঠাকুর বাড়ির ঠাকুর মশাইয়ের কথা বলছেন, আপনি আপনার ভিডিওগুলো একটু খুঁজে দেখেন না, যে আমি যেটুকু বলেছি তার থেকে আরো খারাপ কথা বলেছেন কিনা আপনি, বা আপনি একটু মনে করেন না আপনি কখনো এরকম বলেছেন কিনা। দেখেন, আপনি যাকে মেলার সময় অন্য সময় গিয়ে মা বলছেন, মা বলে তার পায়ে লুটিয়ে পড়ছেন, আর এটা সকালে ঘটলো, বিকেলে যখন এই মা সম্পর্কে আপনি এত খারাপ খারাপ কথা বলেন, মানে আমি অন্তত শুনেছি আপনার মুখে, নাম বলবো, ও তো নাম আমার মনে হয় কি নরোত্তম বিশ্বাস বা এরকম লোকের বাড়িতে বসেও আপনার মুখ দিয়ে আমি শুনেছি। এই যে সকালে মা বললেন, বিকেলে ওইসব খারাপ কথা বললেন, এগুলো প্রতারণা না? এগুলো 420 কাজ না? তো এগুলো আপনারা করছেন। এই যে ঠাকুর মশাই বলতে গিয়ে এখন অজ্ঞান হয়ে যাচ্ছে না, তার সম্পর্কে কি কি কথা আপনি বলেছেন, এগুলো কি বলে, এগুলোকে কি বলে বলুন? আর আমিও যেটা বলেছি আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আমি খারাপ কথা বলেছি? একটাও খারাপ কথা বলেছি আপনার ঠাকুর মশাই সম্পর্কে? যে কথাগুলো আমি বলেছি কি আমার কথা? আমার কথা না, এ আপনার কথা, আপনার মতো অনেকের কথা, গোটা ঠাকুরনগরবাসীর কথা। আর দুলাল বাবু ও বলেন আপনাকে। ফলে আমি খুব এদিক ওদিক বলিনি। আর নাগরিকত্ব সম্পর্কে ওই যে আপনি আপনার অমিত শাহ বলে গেছে অ্যাপ্লাই করুন, কাগজ থাকলেও হবে, না থাকলেও হবে। আপনারাও এক সময় বলেছেন, আপনারা প্রথমে বলেছেন K-19 হলে নাগরিকত্ব পাওয়া যাবে, বলেননি? বলেছেন। এবার K-19 হওয়ার পরে একটা সময় বললেন যে রুলস আরো ডাইলুট হবে, আরো সরলীকৃত হবে, বলেননি? মানুষকে বলেননি? আর আজকে কি বলছেন, কাগজপত্র না থাকলে হবে না, বলছেন তো। এরপরে আরো কিছু বলবেন, এগুলোকে কি বলে? আজ একরকম কথা, কাল একরকম কথা, মানুষকে বলছেন, মানুষকে বোঝাচ্ছেন, মানুষের ভবিষ্যৎ নিয়ে আপনারা সিনেমিনি খেলছেন। আপনাদের 420 বলে না তো কি বলে? ফলে আপনার জীবনে আপনি বসে বসে ওই আইন বলেছেন, ওটা তো আইন না, ওটা হচ্ছে আসলে ইন্ডিয়ান পেনাল কোডের 420 ধারা। আপনি 420 ধারা ইন্ডিয়ান পেনাল কোডে দেখুন কি কি হলে তাকে 420 বলা যায়, দিয়ে এবারে আপনি মেলাবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যা করেন, তা কোনটা ওর বাইরে পড়ে আপনি একটু মিলিয়ে দেখেন। ও সব কয়টাই আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে। সকাল 9টায় ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রি 12টায় যখন শুতে যাচ্ছেন, এর মধ্যে যা যা করেছেন, যা যা বলেছেন, প্রত্যেকটাই ওই ধারার মধ্যে যুক্ত হয়ে যায়। ফলে এইসব নিয়ে চ্যালেঞ্জ করাকরি করে খুব সুবিধে কিছু হবে না, বরং চেপে গেলে তাও খানিকটা সম্মানটা বাজবে। আর ওই কারণেই আপনি অস্বীকার করতে পারেননি। আপনি আমার কাছে প্রমাণ চেয়েছেন কিন্তু অস্বীকার করেননি। আমি কিন্তু এই আপনাকে বললাম, আপনার কেন, আপনাদের গোটা টিমের যদি ক্ষমতা হয় তাহলে আপনি প্রমাণ করবেন যে আমি কোনোদিন বিএসপি করেছি, আমি কোনোদিন কংগ্রেস করেছি, আমি কোনোদিন সিপিএম করেছি, আপনি প্রমাণ করবেন, বলে দিলেন তো। আমি যদি ওগুলো করতাম, যেটা আপনি ভালো বোঝেন, বলছেন না মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য, কেন্দ্রের মন্ত্রী হওয়ার যোগ্য, আমি যদি এই সব জায়গাতে যদি একটুখানি আপোষ করতাম, তাহলে আপনাকে আমি তথ্যটা বলি, ওই ঠাকুরনগরে ওই কি নস্কর, গোবিন্দ নস্কর যেবার এমপি হয়েছিল, আমি সেইবার থেকে এমপি হতাম। আমি সেবারও লোকসভায় লড়েছিলাম বনগাঁ কেন্দ্রে রিপাবলিকান পার্টির হয়ে। ফলে আপনি এমএলএ হয়েছেন, আপনার কি মনে হয় আমার এত যোগ্যতা আছে মুখ্যমন্ত্রী হতে পারি
কেন্দ্রের মন্ত্রী হতে পারি, আর আমাকে একটা টিকিট দিত না। আমি এই সব দলকে পছন্দ করি না, কোনোদিন করি না, করতাম না। হ্যাঁ, আমি এখন কংগ্রেসকে তুলনামূলক ভাবে একটা বেটার দল, নেতা হিসেবে রাহুল গান্ধীকে আমি যোগ্য নেতা বলে মনে করি। এবং যদি এই যে আমাদের নাগরিকত্বের প্রশ্ন, যদি তারা ঘোষণা করে যে এটা তাদের পার্টির প্রোগ্রাম হিসেবে গ্রহণ করছে, আমি করব। কংগ্রেস পার্টি তারা আমাকে অনেকবার বলেছে, তা বলেছে আগে এইটা ঘোষণা করতে হবে, তারপরে কংগ্রেস করে না করার প্রশ্ন। সেটা আমি জানেন আপনি, এখানে শুভঙ্কর সরকার, তারপরে প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে, আর তারপরে তো রাহুল গান্ধীর সাথেও দেখা করে এলাম। কিন্তু কংগ্রেস আমি করিনি। কংগ্রেস করব যদি এইটাকে তারা পার্টির প্রোগ্রাম হিসেবে নিয়ে লড়াই করতে রাজি হয়। ফলে ওই সমস্ত কথা না বলে আমি আপনাদের শুধু বলি, যেটুকু না করলে নয়, যখন ঢুকে গেছেন যখন ওই দলে, যেটুকু না করলে নয় সেইটুকু করুন। এইভাবে সমাজের মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনাদের ওখান থেকে নানান রকম ভাবে বলছে যে স্লিপটা থাকলেই সব হয়ে যাবে। স্লিপটা থাকলে কি হবে? স্লিপটা কি? স্লিপটার মানে হলো যে তিনি বাংলাদেশি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এই স্লিপ দেখায় যদি বিএলও কে বলে যে আমার নামটা ভোটার তালিকায় তুলে দিন, হয়? সে তো বলবে আপনি তো বাংলাদেশি, এই তো তার প্রমাণ। কি করে ভোটার তালিকায় নাম উঠবে? এবার যার ভোটার তালিকায় নাম আছে সে এটা গিয়ে নিয়ে যদি বলে যে আমি ভোটার তালিকায় নাম আছে, আমার এবারেরও ভোটার তালিকায় নাম তুলে দিন, হতে পারে বিএলও বলে দিল যে আপনার ভোটার তালিকায় নাম উঠলো কি করে, আপনি তো বাংলাদেশি, এই তো আবেদন করেছেন, হয়তো নামটা কেটে দিতেও পারে। আর আমরা বলছি এটা বিপজ্জনক এই কারণে, কিছু লোক পেয়েছে সেটা আমি জানি না তা নয়, 2-4 জন পেয়েছে। ওই 2016 সাল থেকে আমি বলছি, আপনি তখন শুভদল লেভেলে দৌড়ে বেড়াচ্ছেন, তখন থেকে আমি বলছি যে 2-4 জন পেলেও পেতে পারে, কিন্তু এটা নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। এটা আমি নতুন বলছি না। ওই নৌকা নো এনআরসি, মালিক ফকির, ওরা যা বলেছে সেখান থেকে আমার ডিফারেন্সটা আপনি খুব ভালো জানেন। আমি বলেছি এটা হলে না অনুপ্রবেশকারী তকমা মুক্তি হবে, ফলে তারা চাইলে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু অ্যাপ্লাই করে নাগরিকত্ব লাইনে আমরা যেতে চাইছি না, যে আমাদের ডিক্লেয়ার করুক। আপনি বলছেন, আমার কথা জবাব দিতে বলছেন বাবা এত সহজ করে দিয়েছে। এই এত যখন সহজ করেছে, ওরা তো ওই 6 এর মতো, আসামের মতো করে দিতে পারতো, যে 2014 আগে যারা এসেছে 20টা ডকুমেন্টের একটা দেখাতে পারলে তাকে দরখাস্ত করতে হবে না, সে ভারতের নাগরিক। তাহলে বোঝা যেত বিজেপির সদিচ্ছা, সেটা আপনিও বোঝেন। কিন্তু ওই টিকিটের জন্য বলছেন না সে কথা, এই কথা বলার ক্ষমতা আপনাদের নেই। যে এতই যখন আপনারা বলছেন হিন্দুদের নাগরিকত্ব দিতে চান, তাহলে অ্যাপ্লিকেশন করার লাইনে যাচ্ছেন কেন? তাতে গভর্নমেন্টের এত খরচ, এত সময় লাগবে, এটা কম জটিল প্রশ্ন নয়। 1 কোটি লোকের যদি দিতে হয়, 200-400-500 লোকে দিয়েছে এই পর্যন্ত, তার মানে 1 কোটি লোক কবে পাবে? কবরে গিয়ে না শ্মশানে গিয়ে? ফলে আপনি এইটুকু বোঝেন না এমন তো নয়। ফলে এই পার্টির ওই যে আপনি দালালি বলেছেন, দালালি যেটুকু করতে হয়, না করলে নয়, তাই করুন। আগ বাড়িয়ে এত কিছু করতে যাবেন না। এই কথাগুলো বলার জন্য আজকে আমার এই ভিডিও। আপনাকে নমস্কার। আপনাকে শুধু নয়, আমি অসীম বাবুকেও বলছি এবং সবাইকেই বলছি, আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।